দেরি হয়ে গেছে, দেরি হওয়ার জন্য দুঃখিত। দেরি হওয়ার পেছনে আমার দোষ নাই, আমার স্কুলের স্যার দায়ী এই জন্য। আমার খুব প্রিয় একজন স্যার ছিল, আশরাফুল হক স্যার, এখন মারা গেছে, ইংলিশ পড়াইতো। ঠিক আছে, আমার টিচার হওয়ার পেছনে ইন্সপিরেশন। সেই স্যার একবার বলছিল, আল্লামা ইকবালের নাম শুনছো? কে বলো তো? আল্লামা ইকবাল কে বলো? পাকিস্তানের খুব বড় একজন কবি এবং পৃথিবীর সেরা কবিদের একজন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাই হোক, কে কিউ এটা হইলে হইল, লিখলাম। তো আল্লামা ইকবাল একবার এরকম একটা প্রোগ্রামে যাওয়ার কথা, সবাই অডিয়েন্স এসে বসে আছে, তো সে অনেক পরে আসছে আমার মতো। তো অডিয়েন্স তোমাদের মতো বিরক্ত, আমরা এসে বসে আছি, সেখানে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বড় বড় লোকজন এসে বসে আছে, সে আসছে অনেক পরে। তো পরে সে স্টেজে উঠে বলতেছে যে, লোকজন বলতেছে যে আপনি এত দেরি করে আসলেন, আমরা আপনার জন্য কত ওয়েট করতেছি। সে বলছে যে ইকবালরা দেরি করে আসে, ইকবালরা দেরি করে আসে। তো তখন মানুষ বোঝে নাই সে কি বলছে। ইকবাল শব্দের অর্থ হচ্ছে সৌভাগ্য। ইকবাল শব্দের অর্থ কি? সৌভাগ্য কি করে আসে? দেরি করে আসে। ইকবালরা দেরি করে আসে, ঠিক আছে। তোমরা জানো না আমার আরেক নাম হচ্ছে ইকবাল, জানো? দাদি ডাকতো আমার এই নাম। দেরি করে আসছে, দেরি করে আসলাম এটা বলি আর কি সবাই। ইকবালরা দেরি করে আসে, বলো। এসকিউ, ও আচ্ছা ঠিক আছে, ওকে। এটা গেল একটা, ঠিক আছে। আগে এসকিউ লাস্টে বুঝাই দেই, তারপরে যাচ্ছি আরেকটাতে। এসকিউতে বলছে যে একটা বৃত্তের কেন্দ্র কোথায়? মূল বিন্দুতে, এটা বলছে অ্যাট অরিজিন। বলছে যে সকল স্পর্শক, যেমন এটা স্পর্শক তো অনেকগুলো হইতে পারে, এরকম যাইতে পারে, এরকম যাইতে পারে, এরকম যাইতে পারে, এরকম কোটি কোটি স্পর্শক হইতে পারে, তাই না? আচ্ছা, অসুবিধা নেই। কোটি কোটি, কোটি কোটি স্পর্শক হইতে পারে, পারে না? পারে তো। কোশ্চেনে বলছে যে যে স্পর্শকগুলো, দেখো, যে স্পর্শকগুলো ইচ আদার পারপেন্ডিকুলার, খেয়াল করো, যে স্পর্শকগুলো পরস্পর লম্ব, ওই লম্বের ছেদবিন্দুর স্থানাঙ্ক চাইছে। সরি, স্থানাঙ্ক না, কি চাইছে? সঞ্চার পথ বা লোকাস চাইছে। তো যার লোকাস বের করতে হয় আমরা তাকে কি ধরি? এক্স ওয়াই ধরি না? তাহলে এটা ধরলাম এক্স ওয়াই এখন, এবং নাম দিলাম পি। এখন প্রশ্ন হচ্ছে আমি কি ওপি এর দৈর্ঘ্য জানি কিনা? এমনিতে ওপি সমান কি হবে? এটা হবে তো, দূরত্ব হিসাব করলে যেখান থেকে। আর এই বৃত্তটার ব্যাস দেওয়া ছিল 4, তাহলে এটুকু কত? 2, এটুকু কত? 2, তাহলে এটুকু কত? √2² প্লাস, এটা এই পাশে বসাই দাও, তাহলে আমি এক্স স্কোয়ার স্কোয়ার করে দাও, তাহলে 8 পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, পিথাগোরাস বুঝি নাই। হ্যাঁ, পিথাগোরাস করে এটা বের করছি। লাস্ট এস কিউ, হ্যাঁ, 4 কি হওয়ার কথা? 4 হওয়ার কথা না তো, এটা পারার কথা না অনেকেরই। এই লেভেলে কোশ্চেনে আসবে। এই একটা কোশ্চেনে ছিল বুয়েট স্ট্যান্ডার্ড, বাকিগুলো ডাল ভাত ছিল। আরেকটা কোশ্চেন ছিল মনে হয়, ও ভালো কথা, তোমাদের ওই যে 6a ইনভার্স ডিটারমিনেন্ট একটা কোশ্চেন আছে না, যারাই টাচ করবে তারাই মার্ক পাবে। ওই কোশ্চেনটা একটা ভুল আছে, কারণ ডিটারমিনেন্ট সাইন দেওয়ার কথা ছিল এরকম। এই সাইনটা না দেওয়ার কারণে বোনাস মার্ক পাবে। আরেকটা আছে অটোমার্ক, যে অ্যান্সার করতে হবে। হ্যাঁ, বাট তুমি অ্যান্সারই করো না।
সমস্যা না, তুমি অ্যান্সারই করো না, তাহলে মার্ক পাবে না। আরেকটা হচ্ছে তোমার এক্স, ওই যে এ বি এরকম অঙ্ক আছে না, ওটাতেও বড় মার্ক পাবে। এই দুইটাতে 2 মার্ক পাবা। এটার ভুলটা হচ্ছে এটা এখানে ডিটারমিনেন্ট সাইন দরকার ছিল দেওয়া, এটা ম্যাট্রিক সাইন হবে না, ঠিক আছে? এই 2টা মার্ক পাবা আর কি। ওকে, পড়াশোনা তো হতেই থাকবে। বলো, প্রথম পরীক্ষা দিয়ে তোমাদের অভিজ্ঞতা বলো, বলো এবার অভিজ্ঞতা বলো। পাস? পাস করে কি হবে? 20-এ 20 পাওয়া দরকার ছিল, পাস করে কি হবে বলো? তোমাদের যদি কলেজের পরীক্ষা পাস করতে জান ছুটে যায়, তাহলে তুমি কেমনে হলি ক্রস নটরডেম এদেরকে বিট দিবা কেমনে বলো? বাদ দিয়ে বিট দিতে পারবা? ভালো কুক হয়ে গেলা, ভালো গার্মেন্টসের ওয়ার্কার হয়ে গেলা, এগুলো করে বিট দিতে পারবা? তোমরা ফ্লো স্টেটের নাম শুনছো? ফ্লো স্টেট নাম শুনছো? পরে চারো না কেন? আচ্ছা, এটা এটা এটাও প্র্যাকটিসের মাধ্যমে ঠিক হবে। এই যে প্রবলেমের কথা বলতেছো, এটাও প্রচুর প্র্যাকটিসের মাধ্যমে ঠিক হবে, এটা এমনি এমনি ঠিক হবে না। আসো, পড়াশোনার আগে একটু পড়াশোনা নিয়ে মনস্তাত্ত্বিক ব্যাপার আলোচনা করে নেই। ফ্লো স্টেট অ্যান্ড ডিপ ওয়ার্ক, এই দুটো শব্দ শুনছো তোমরা? শুনে নাও, তোমাদের পড়ার জন্য খুবই কাজে লাগবে। তুমি ফ্লো স্টেটে গিয়ে যদি 1 ঘন্টা কাজ করতে পারো নর্মাল সময়ে, সেই কাজটা তোমার ফ্লো স্টেটে 1 ঘন্টা, নর্মাল সময়ে 2, কখনো কখনো 3 ঘন্টারও বেশি। পৃথিবীর যত বিখ্যাত লোক তারা সবাই কাজ করতো ফ্লো স্টেটে গিয়ে, এবং কাজটা করতো ডিপ, তাদের কাজটা ছিল ডিপ ওয়ার্ক। তুমি জারি ধরো, তুমি ইসলামিক একজন স্কলার আছে, অনেকেই আছে, মাওলানা আশরাফ নাম, থানভী নাম শুনছো? এবার নন ইসলামিক আসো, হুমায়ুন আহমেদ আসো। হুমায়ুন আহমেদ তার জীবনে যে পরিমাণ বই লিখছে, ওই পরিমাণ বই পড়তে তোমার 10 বছর লাগবে। কিন্তু সে লিখছে, লেখার পরে এগুলো পরে প্রুফ রিডিং করছে, প্রুফ রিডিং করে প্রেসে পাঠাইছে, প্রেস আবার ওগুলো প্রিন্ট করছে, প্রিন্ট করে বাজারে আসছে, বাজারে গিয়ে সেল হয়েছে। কথা বুঝছো? ওদের 24 ঘন্টা আর তোমার 24 ঘন্টা এক না। ওদের 24 ঘন্টা মানে হচ্ছে ওদের 1 ঘন্টা, তোমার 4 ঘন্টা সমান। ও 1 ঘন্টা যে কাজ করবে, তুমি 4 ঘন্টা সে কাজ করবে। আচ্ছা ধরো তুমি যে পরীক্ষাটা দিচ্ছ, এই পরীক্ষাটা আমি দিতাম কতক্ষণ লাগতো? তোমরা তো 40 মিনিটে দিচ্ছ, ধরো আমি কত 10-15 মিনিট, তাহলে আমি এদিক থেকে তোমাদের থেকে আগানো। জাস্ট লাইক দ্যাট, তুমি যদি তোমার টাইম বাঁচাইতে চাও, অনেক সময় হয় না যে স্যার দিনে তো ঘন্টাই 24টা, আমি কেমনে পড়বো, টাইম শেষ হয়ে যায়, ম্যাথ ধরলে ফিজিক্স পড়া হয় না, ফিজিক্স ধরলে কেমিস্ট্রি পড়া হয় না। তো তোমাকে ফ্লো স্টেটে গিয়ে পড়তে হবে। ফ্লো স্টেট হচ্ছে এমন একটা অবস্থা যেখানে গিয়ে তুমি দিন দুনিয়া কিছুই মনে থাকবে না তোমার, শুধু তুমি ওই কাজটাই ফোকাস নিয়ে করবা, ঠিক আছে? তো ফ্লো স্টেট ক্রিয়েট করতে হয়, ফ্লো স্টেট এমনি না হয়, ফ্লো স্টেট ক্রিয়েট করতে হয়। তুমি যখন পড়তে বসবা, কাজটা হইতে হবে তোমার, কি বলে, তোমার লেভেলে থেকে একটু উপরে। ধরো যে এটা হচ্ছে হেমার লেভেল, কাজটা হইতে হবে একটু উপরে, যেটাকে অ্যাচিভ করা যায়, অসম্ভব কোনো কিছু না। তখন তুমি চিন্তা করলে যে আজকে আমি কি বলে সিটিতে, সিটিতে যা যা আসছে ধরো সব আমি একদম 3.1 থেকে 3.4, আর হচ্ছে কি বলে 1.1 1.2 এর সব ম্যাথ করবো, পরীক্ষা খারাপ হইলো কেন, আমি সব করবো। এটা তুমি ফ্লো স্টাডির ওয়ার্ক না। এমন একটা কাজ নিবা যেটা একটু টাফ, বাট অ্যাচিভ করা যাবে। কাজটা তুমি নিবা, নিয়ে কাজটা শুরু করবা। এখন কি কি করবা? নাম্বার 1 হচ্ছে তোমার ডিস্ট্রাকশন সব দূরে রাখবা, লেখো কিন্তু।
এভাবে করে পড়বা, তুমি তোমার সময়ের আয় পাবা। ডিস্ট্রাকশন দূরে রাখবা, সেটা মোবাইল ফোন হইতে পারে, যদি বাসায় ছোট ভাই থাকে বিরক্ত করে বা যে কেউ থাকে সেটাকে দূরে রাখবা। কি বুঝো নাই? স্পেলিং কি ভুল হয়েছে বলো? কি হবে? আই হবে? আই হবে, ঠিক আছে, আই দিলাম। ওকে, তো এটা থেকে দূরে থাকতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রুমটাকে আইসোলেট করতে হবে, পড়ার জায়গাটাকে। ঠিক আছে, দরজা আটকা দিয়ে হইতে পারে, দরজা না আটকা হইতে পারে, বা মারে বলে দিলা যে কেউ যেন আমার ঘরে না ঢোকে, এরকম করে হইতে পারে। একদম আইসোলেট হইতে হবে, কোনো রকম সাউন্ড হইতে পারে, রুমটা একদম নীরব হইতে হবে, সাউন্ড প্রুফ। 3 নম্বর হচ্ছে অনেক বেশি আলো হওয়া যাবে না, অনেক বেশি আলো হওয়া যাবে না, মোটামুটি আলো, কমফোর্টেবল হইতে হবে আলোটা, না ঘুম চলে আসবে না। তাইলে ওই তো একটু আলো বাড়ায় নিবা, যদি ঘুম চলে আসে তাহলে একটু বাড়ায় নিবা। হ্যাঁ, 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 আলোটা মোটামুটি একটা কমফোর্টেবল হইতে হবে, অনেক বেশি আলো না, চোখে লাগে এরকমও না, আবার ঘুম চলে আসে এরকমও না। টেবিল ল্যাম্প সবচেয়ে বেস্ট অপশন, টেবিল ল্যাম্প করতে পারলে সবচেয়ে ভালো। ঠিক আছে, এরপরে পারলে কানে একটা হেডফোন দিবা। খারাপ লাগলে তুলা দিবা অ্যাটলিস্ট, হেডফোন ব্যথা করবে কান, কারণ আমরা গান শুনবো না, শুধু বাইরে থেকে যদি অন্য কোনো সাউন্ড না আসে এই ব্যবস্থা করো। কথা বুঝছো? তুলা দেবে যাতে কোনো সাউন্ড না আসে। এবার তুমি পড়তে বসবা, যেটা করতেছো এটা করতে বসবা, যেটা করতেছো এটা করতে বসবা। তুমি যতক্ষণ পারো করবা, একটা না, যতক্ষণ পারো, যতক্ষণ তুমি পারতেছো। যখনই মনে হবে যে ভালো লাগতেছে না, সাথে সাথে উঠে যাবা, উঠে গিয়ে হাঁটাচলা করে হালকা একটু চানাচুর বিস্কুট খেয়ে বা যার যেটা করতে ইচ্ছা করে, করে এসে আবার এই প্রসেসটা আবার রিপিট করবে। আবার 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 ডিস্ট্রাকশন সরাবা, একটু এই সময় মোবাইলও চাপতে পারো, বা তুমি যেটা করলে ভালো লাগে সেটা করতে পারো। সার্টেন সময়, বেশি না, আমার এটা পড়লাই আধা ঘন্টা, মোবাইল চাপলে 1 ঘন্টা, এরকম যদি না হয়। তো আবার সেম প্রসিডিউরে জিনিসগুলো অ্যাসিওর করবা খাতার মধ্যে, যে 1 ডান, 2 ডান, 3 ডান, 4 ডান, এবার পড়তে বসলাম। আস্তে আস্তে তোমার স্প্যানটা বড় হবে, আস্তে আস্তে তোমার স্প্যানটা, টাইম স্প্যানটা বড় হবে। তুমি প্রথমত 20 মিনিট বসতে পারবা, 20 মিনিট পরেই তোমার ছটফট করতে মানে ভালো লাগতেছে না, উঠে গিয়ে একটু ঘুরে টুরে আসলা 5-7 মিনিট, 10 মিনিট, আবার ঘুরে এসে বসো। বসার পরে পরের বার দেখবে 30 মিনিট। এবং একদিনও হবে না, 7 দিন চেষ্টা করো। 7 দিন পরে তুমি দেখবে যে টানা তুমি 5 ঘন্টা 4 ঘন্টা টেবিলে বসে থাকতে পারো। এবং সেই লেভেলে পড়া তুমি যদি না পড়ো, তুমি কোথাও চান্স হবে না। তুমি যদি মনে করো যে অনেক টাইম আছে, টাইম কিন্তু খুবই কম। আন্দোলনে তোমাদের টাইম এমনি 2-3 মাস নষ্ট হচ্ছে। ঠিক আছে, তো তুমি যেটা করবা ফ্লো স্টেটে গিয়ে করবা, ডিপ ওয়ার্ক করবে, যেটা করতেছো এটাকে ডিপ ওয়ার্ক বলে। ডিপ ওয়ার্কের একটা স্টেট হচ্ছে ফ্লো স্টেট, যেখানে গেলে তুমি, এবং একটা সময় তুমি এনজয় করা শুরু করবা। প্রথম প্রথম বিরক্ত লাগবে, এরপরে তোমার এই ব্রেক নিতে ইচ্ছা করবে না। এখন তুমি কি করছো, 20 মিনিট পরে উঠে যাচ্ছ, আবার একটু পরে 40 মিনিট পরে উঠে যাচ্ছ, আবার 1 ঘন্টা পরে উঠে যাচ্ছ। যখন তুমি কাজটা মজা পাইতে শুরু করবে, একটা সময় তোমার উঠতে ইচ্ছা করবে না। তোদেরকে আমি আমার সেই গল্প বলছিলাম যে আমার, বলছিলাম না ওই যে মা ডাকতো আমি উঠতাম না, দ্যাট ইজ কল্ড ফ্লো স্টেট। মানে আমার আমার উঠতে ইচ্ছা করতো না, মনে হচ্ছে না, আমি একটু উঠবো না, উঠলে আমার যে আমি আমি যে যে রিদমটা নিচ্ছি, রিদমটা নষ্ট হয়ে যাবে। ওই স্টেটে যাইতে হলে তোমাকে 7 দিন তোমরা ট্রাই করো। 7 দিন পরে দেখবে যে তোমাদের কাছে কোনো কিছুই অসম্ভব মনে হবে না। না ফিজিক্স, না কেমিস্ট্রি, না ম্যাথ, না বায়োলজি, না কিছুই। মেন জিনিস হচ্ছে আমরা পড়ার পিছনে সময় দিচ্ছি না, আর যে সময়টাও দিচ্ছি ওটা প্রপার দিচ্ছি না। ম্যাথ পড়তে গিয়ে অন্য কি চিন্তা করতেছি, ফিজিক্স পড়তে গিয়ে অন্য চিন্তা করতেছি, কেমিস্ট্রি পড়তে গিয়ে অন্য চিন্তা করতেছি, কাজটা ডিপ ওয়ার্ক হচ্ছে না। কথা হচ্ছে, ফ্লো স্টেটে গিয়ে পড়ো। যে সবচেয়ে খারাপ স্টুডেন্ট প্রত্যেকটা মানুষের মধ্যে, তোমার মধ্যে আর কি বলে, আচ্ছা আমার বলো, তোমার মধ্যে আর হলিক্রস একটা মেয়ের মধ্যে কিসের পার্থক্য আছে? ঢাকা ক্যান গার্লস এর একটা মেয়ে আর হলিক্রসের একটা মেয়ে, কি পার্থক্য? ও পরিশ্রম করে বেশি দিন করো, তো এটা কি তোমার হাতে আছে না নাই?
অসম্ভব কিছু যে স্যার এটা তো শুধু ওর জন্য আল্লাহ ডিজাইন করছে, আমার জন্য করে। তুমি পরিশ্রম করো, ইউ ক্যান বি বেটার দেন দ্যাট, বেটার দেন দ্যাট। হলিক্রসের মেয়েটাই সবসময় কিন্তু বইটাই ফার্স্ট হয় না, মেডিকেলে ফার্স্ট হয় না। তার মানে কি, ওর থেকেও বেশি পরিশ্রম যে করে সেই গিয়ে ফার্স্ট হয়। আর আরেকটা আমি একটা চমৎকার কথা বলি, তোমাদেরকে চমৎকার লাগে কিনা আমি জানি না, আমার কাছে লাগে। ধরো তোমরা ধরো মেডিকেলে ফার্স্ট হইতে চাও, তোমাদের মেডিকেলে ফার্স্ট ওই সিটটা এখনো ফাঁকা আছে কিনা বলো? আছে না? তোমরা যখন পরীক্ষা দেবা সিটটা এখনো ফাঁকা না? সেটা কি এখন কেউ কিনে নিছে? তাহলে এটা তো ও হইতে পারে, ও হইতে পারে, ও যে কেউ হইতে পারে, পারে না? এখনো সিটটা ফাঁকা আছে, মানে তোমার চান্স আছে। যখন রেজাল্ট হয়ে যাবে, ধরো ও ফার্স্ট হয়ে গেল, তাইলে আর কারো চান্স নেই। বাট রেজাল্ট হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত চান্স আছে না? নেই? তুমি সুযোগ নিবা না কেন? সুযোগ নেওয়া উচিত না? সো পড়ার কিছু সাইন্টিফিক মেথড আছে। আমরা মনে করি কি যে টেবিলে বসে বললাম 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিলাম, পড়া হয়ে গেল না। এটা সাধনা। আমি তোমাদের বলছি না, আগেকার দিনে মুনি ঋষিরা কেন জঙ্গলে যেত? কেউ কেউ খাওয়া দাওয়া বাদ দিয়ে তোমার ধ্যান করতো, করতো না? বুদ্ধরা অনেকেই করতো, হিন্দু পণ্ডিতেরা কেন করতো? ওই খাইতে গিয়ে ও চিন্তা করতেছে যে আমি যে জিনিসটা নিয়ে গবেষণা করতেছি, চিন্তা করতেছি, আমি খাইলেই আমার ডিস্ট্রাক্টেড হয়ে যাবে, আমি খাবো না, আমি জিনিসটা নিয়ে চিন্তাই করি। এবং তারা যে সকল জিনিস তোমার সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট বাইর করছে, এগুলো এখন রিসার্চ হচ্ছে। ওরা যা আবিষ্কার করে গেছে ওগুলোর উপরে পিএইচডি হচ্ছে। ও জঙ্গলে বসে বসে হয়তো একটা ধুতি পরে খালি গায়ে 10 দিন না খেয়ে যে জিনিস বাইর করছে, এখন মানুষ পিএইচডি করতেছে এবং দেখতেছে জিনিসগুলো ফ্যাক্টগুলো রিয়েল, তাই না? সো তোমাকে কষ্ট সাধনা করতে হবে এবং তোমার কাজের প্রতি রেসপেক্টফুল হইতে হবে যে আমি কাজটা পারবো, ওই লেভেলে গিয়ে করবো। তোমার সাথে কেউই পারবে না। কেউ যদি তার জীবনের আর্লি স্টেজে ফ্লো স্টেট আর ডিপ ওয়ার্ক ব্যাপারটা শিখে যায়, তার সাথে কেউ পারবে না, তার দিয়ে সব কিছু সম্ভব। আমি নিজেও এখন ওখানে যাইতে পারিনি। আমি ওই যে বললাম, ওই ক্লাস 8-এর 2-3 মাস ওই স্টেটে ছিলাম এবং আমি ধরে জানতাম না, জানলে ওটা আমি সারা জীবন ধরে রাখতাম, তাহলে আমি আজকে এনে থাকতাম না, পাইতে না তোমরা আমাদের। তুমি যদি তোমার আর্লি স্টেজে এই 2টা জিনিস রপ্ত করতে পারো, তোমার দিয়ে যে কোনো কিছু সম্ভব। সেটা রপ্ত করো। অনেকে বলে স্যার আমি ম্যাথ পড়লে বুঝি না, সূত্র ভুলে যাই, সব ভুলে যাও, কিছুই করার দরকার, তুমি এই 2টা ঠিক করো। এবার ফ্লো স্টেডে গিয়ে তুমি ওই কাজটা আবার করো, দেখো রিপিট করি ওই কাজ, আর রিপিট হবে না। এই যে হেমা বলতেছে যে স্যার পরীক্ষা হলে গিয়ে পারি না, বাসায় এসে দেখি পারি, কিচ্ছু হবে না। তুমি ফ্লো স্টেডে যাও, ডিপ ওয়ার্ক করো, এগুলো কিছুই হবে না। এক্সাম হলে যখন ঢুকতেছো এই কাজগুলোই করো। এক্সাম হলে কিন্তু তোমরা ডিস্ট্রাক্টেড হও, নিজের খাতা দেখার আগে আরেকজনের খাতা দেখো, খাতা দেওয়ার সাথে সাথে, প্রশ্ন দেওয়ার সাথে সাথে কোশ্চেন কি আসছে না দেখে আরেকজনের খাতা দেখা শুরু করো, 1-এর অ্যান্সার কি, 2-এর অ্যান্সার কি। ডিস্ট্রাকশন বন্ধ করো, কারোটা দেখা দিয়েই করবো না, নিজেকে আইসোলেট করো, কোনো দিকে তাকাবো না। তারপরে তুমি এক্সাম হলে লাইট নিয়ে তোমার কিছু করার নাই, ঠিক আছে, তুমি এক্সাম হলে কানে তুলা নিয়ে যাও, তুলা লাগাই দাও, লাগাই দিয়ে এবার তুমি পরীক্ষা দাও, ঠিক আছে? তুমি যতক্ষণ পর্যন্ত সাইন্টিফিক ওয়েতে পড়াশোনা করবা না, ততক্ষণ পর্যন্ত তুমি সাইন্টিফিক রেজাল্ট পাবা না, ঠিক আছে? ব্যাপারটা এরকম যে ধর আমি তোমাকে বললাম দোকান থেকে একটা জিনিস নিয়ে আসো, এই যে আমি বললাম হেমারে বললাম আর নুসরাতকে বললাম দোকান থেকে একটা জিনিস নিয়ে আসো। হেমা করলো কি ডিরেক্ট গিয়ে নিয়ে আসলো, আর নুসরাত আরেকজনের দায়িত্ব দিল, সে আবার আরেকজনের দায়িত্ব দিল, সে আরেকজনের দায়িত্ব দিল, এরকম করে জিনিসটা ওর কাছে আসবে হয়তো বা, কিন্তু ও যতটা প্রপারলি করতে পারবে ও কাজটা ততটা প্রপারলি করতে পারবে না। তা আমরা অলসতা করে এই কাজটা করতেছি। হলিক্রসের মেয়েটা কিন্তু কষ্ট করতেছে, ও কষ্ট করে কাজটা করতেছে। আর তুমি এটা ওটা দেখে দেখে পরীক্ষা হলে বা কোনো রকম পড়াশোনা করে পাশ করে যাচ্ছ, ফলে রিয়েলিটি কি এটাও শুধু ওই জানে, যে এই দোকানে যাইতে হলে কি কি অবস্টেকল পার করতে হবে এটাও জানে, ও তো জানেই না, ও তো যাই না, ও ঘোগার বসে আছে। হার্ডওয়ার্ক বাড়াও, আর কিছু না, হার্ডওয়ার্ক বাড়াও। ওই যে বলে না যে হোয়াট ইজ দ্য শর্টকাট অফ এনিথিং, এটা আর কিছু না। তুমি আরেকজনের থেকে কেন খারাপ হিসাব করো, তুমি তার থেকে কম পড়ো, জাহিদ স্যার আরেক ম্যাথ স্যারের থেকে কম কম ভালো ধরো, কেন? ওই স্যার আমার থেকে বেশি বেশি হার্ড ওয়ার্কিং, সে বেশি এফোর্ট দেয় বাচ্চাদের জন্য, আমি কম দিই। কথা বোঝা নাই? ধরো যে একজন ইঞ্জিনিয়ার আরেকজন ইঞ্জিনিয়ার থেকে অনেক ভালো, একজন খারাপ, কেন? ওই ইঞ্জিনিয়ার বেশি হার্ড ওয়ার্কিং, আর তো কিছু না। তোমাকে ভালো হইতে হলে তোমাকে হার্ড ওয়ার্ক করে যাইতে হবে। তুমি যদি মনে করো যে আমি যেভাবে আছি এখান থেকে মানে হার্ড ওয়ার্ক করা ছাড়াই আমি ভালো হয়ে যাবো, এটা কখনো সম্ভব না। একটা জিনিস হচ্ছে প্রত্যেকের এফোর্ট ম্যাটার্স। তোমার এফোর্ট তোমার পাশের জনের থেকে একটু বেশি হবে বলেই তুমি ওর থেকে আলাদা রেজাল্ট করবা, আর নাহলে তো পরীক্ষা সবাই একই মার্ক পাইতো, পাইতো না?
যে তোমার থেকে 1 মার্ক বেশি পাইছে, ও তোমার থেকে এক মার্কের বেশি হার্ড ওয়ার্ক করছে। সো এই দুটো জিনিসকে অ্যাচিভ করার চেষ্টা করো। 7 দিন পরে আমার রিপোর্ট করবা কারা কারা পারছো পারো নাই। ওপেন ক্লাসে না, আমার ব্যক্তিগতভাবে জানাবা যে স্যার আমার এই অবস্থা। স্প্যানটা কাউন্ট করে রাখবা প্রথম প্রথম, এরপরে আর লাগবে না। প্রথম প্রথম হিসাব করে রাখবা যে আমি প্রতিবার বসে কয় মিনিট পড়তে পারছি। 20 মিনিট পরে ব্রেক, এরপরের বার 30 মিনিট। 7 দিন পরে আর লাগবে না। আই গেস 7 দিন পরে তুমি টানা 5-6 ঘন্টা পড়তে পারবে। ঠিক আছে? আর ভালো পাবলিকে চান্স পেতে হলে দিনে 14-15 ঘন্টা পড়া লাগতে পারে। সো এখন থেকে ঠিক হয়ে যেতে হবে কিন্তু। ওকে, কি পড়াবো বলো তো? কোথায় ছিলাম? 3.5 শুরু করবো? 3.5 শেষ করছি, 3.5 শুরু করবো। ওকে, তোমাদের যত সমস্যা, পড়তে গেলে মনে থাকে না, ঘুম আসলে চোখে দেখতে পারি না, ভাত খেলে ক্ষুধা লাগে না, সব প্রবলেমের একটাই সলিউশন। তুমি ফ্লো স্টেটে যাওয়ার চেষ্টা করো আর ডিপ ওয়ার্ক করো। ঠিক আছে? সব ঠিক হয়ে যাবে। যার যত প্রবলেম আছে। ঠিক আছে? কখন বই বই খোলো কখন? টাইম বলো, টাইম বলো আমারে, কোন সময় খুললে? দুপুরে খুললে ঘুম আসে? দুপুরে কখন পড়তে বসো? ভাত খাওয়ার পরে না আগে? কলেজের পরে তুমি দুপুরে পড়ার সময় পাও কখন? পাওয়ার তো কথা। আচ্ছা, দুপুরে তো 1 ঘন্টা ঘুমাইতে হবে, ঘুমাবা দুপুরে 1 ঘন্টা। মাকে বলবা ডেকে দিতে, বা হোস্টেলে থাকলে 1 ঘন্টা ঘুমাবা। দুপুরে 1 ঘন্টা খুব ঘুম দরকার, অ্যাটলিস্ট গড়াগড়ি করবা সবাই। দুপুরে 1 ঘন্টা ঘুমাবা, এটা হলো একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে, ঘুম কাটানোর জন্য যেটা করতে পারো, খালি পেটে পড়বা, ক্ষুধা পেটে পড়বা। জীবনে একটা সময় তোমার লাইফকে চাবুক মারতে হবে, এ কথাটা মনে রাখবা। জীবনের একটা সময়, তোমাদের সময়টা হচ্ছে এটা। তুমি যদি বুড়ি হয়ে যাও, বুড়ি রিম্বিরে আমি চাবুক মারলে বাকিরা কি বলবে? স্যার কত অমানুষ, একটা বুড়ি মানুষের উপরে চাবুক মারতেছে। বাট তোমার পিঠ এখন চাবুক নিতে পারবে। তুমি নিজেকে চাবুক মারবা মাঝে মাঝে। এই যে তুমি ঘুমায় যাচ্ছ, পানিশমেন্ট করবা, পানিশমেন্ট দিবা যে আমি না খেয়ে পড়তে বসবো। না খাইলে তোমার ক্ষুধা পেটে কখনোই ঘুম আসবে না। ঠিক আছে? মাঝে মাঝে নিজের জীবনকে চাবুক মারবা। যত আগে চাবুক মারতে পারবা, পরের লাইফ ততটা স্মুথ হবে। আর তুমি যেই সময় চাবুক নিতে পারবা, এই সময় চাবুক না মারলে পরের লাইফটা আরো কঠিন হবে বুড়া বয়সে। কথা বলছি? সো যার যেটা প্রবলেম, পানিশ করবা নিজের। মাঝে মাঝে নিজের বিরক্ত লাগে না? তো বিরক্ত লাগে কি করো? বিরক্ত লাগে আবার ওইটাই করো। বিরক্ত লাগে পানিশ করবা নিজেকে, শাস্তি দিবা, দেখবা যে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আটকাইতে পারো। চা কফি খেয়ে আটকাইতে পারো, অসুবিধা নেই। র র কফি খাইতে হবে, র চা বা র কফি খাইতে পারো, চিনি টিনি ছাড়া। চিনি নিলে ওটা তোমার ঘুমে আরো সাহায্য করে। তুমি যদি লাল চাই খাইলা কিন্তু চিনি দিয়ে খাইলা, গ্লুকোজ নিলে তুমি আরো বেশি ঘুমাইতে ইচ্ছা করবে, কার্বোহাইড্রেট নিলে। সো তুমি র চা খাইতে পারো। ঠিক আছে? চিরোতার জুস খাইতে পারো, করলার জুস খাইতে পারো, এগুলো রেডি করে রাখতে পারো। ওকে, আসো তাহলে আমরা এক্সারসাইজ 3.5 শুরু করবো না, এটা বললা? আচ্ছা, আমরা আমরা একদিন স্ট্রেট লাইন, একদিন ট্রিগোনোমেট্রি এভাবে পড়বো। ট্রিগোনোমেট্রি আছে কিন্তু তোমাদের সিলেবাস। একদিন সরলরেখা পড়বো, একদিন ট্রিগোনোমেট্রি পড়বো। বন্ধ কবে কলেজ? 9 তারিখ দিয়ে আগে আসুক, আগে তারপর দিব না বন্ধ। 2-3 দিন। তোমাদের কলেজ বন্ধ কয়দিন? কলেজ বন্ধ কয়দিন? কয়দিন সেটা? 10 দিন। তো 10 দিনে 3 দিন বন্ধ দিচ্ছে, আর কত লাগে? কয়দিন চাচ্ছ তোমরা? 5 দিন? আচ্ছা, 5 দিন দিব, যাও। 5 দিন দিলে ওই 5 দিনের মধ্যে রেকর্ড ক্লাস দিব 2টা, ওটা দেখবা, দেখে শেষ করবা। যদি 5 দিন দেই, সেই 5 দিনের মধ্যে 2টা-3টা ক্লাস দিব, ওই ক্লাসগুলো দেখে আসবা। অনলাইনে নিব না, রেকর্ড করে দিয়ে দিব। সেই ক্লাস করতে হবে, কারণ আমি তার ছুটির পরে আসলে আমি ওর পর থেকে পড়াবো, ওগুলো কিন্তু পড়াবো না। কয়টা বাজে দেখো তো? 1 ঘন্টা, 1 ঘন্টা পড়াবো, বেশি পড়াবো না।
তো চ্যাপ্টার নাম হচ্ছে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। একটা জিনিস হচ্ছে কি, যা গেছে গেছে, মানে হিউম্যান লাইফে কিন্তু তুমি সবকিছু রিকভার করতে পারবা। তো যেটা গেছে ওটা নিয়ে মনে কষ্ট পাওয়ার দরকার নেই, তবে ওটার জন্য জিদ রাখবা, ছেড়ে দেওয়ার দরকার নেই। কষ্টকে তুমি যে বলো না যে কি বলে, শোককে শক্তিতে রূপান্তর করো। কষ্ট লেগে তুমি এটাকে মানে কষ্টকে জিদে কনভার্ট করবা, যে কেন এমন হইলো, সামনে যাতে না হয়। আর তুমি সবসময় কষ্টই পাইলা পরীক্ষার পরে, এরপর আর কিছু করলা না, যে কষ্ট পাই লাভ কি? 10 বছর ধরে তো কষ্ট পেয়ে আসতেছে। কষ্টকে তুমি, ওই যে আমি যে ক্লাস 8-এ যে বলছিলাম না গল্প, তোমাদেরকে পুরো গল্প বলছিলাম না, আমি কি করছিলাম, আমি জিদ আসছিল যে কেন মার খাইলাম। এর আগেও আমার মা আমার ধুন্দুমার মাইর দিছে, এরপরেও আমি অনেক মাইর খেয়েছি। মানে আমার মার মায়ের লেভেল তোমরা জানো না। সে এক চোট মারবে, মারার পরে ওই যে বাসায় যে পাটা আছে না, পাটা পুতা চিনো, আগেকার দিনে মশলা বাটতো, ওটা আমার বুকের উপর দিয়ে রাখতো, আমি তো মোটা সোটা ছিলাম, দিয়ে সে উপর দাঁড়ায় থাকতো। ঠিক আছে, দাঁড়ায় থেকে মানে তার যখন, সে যখন মারবে তখন আমার রাগ দেখো নাই তোমরা, মানে আমি মনে হয় আমার রাগ আমার মার কাছ থেকে পাইছি। সে একদম নিজের শেষ শক্তি দিয়ে পর্যন্ত মায়ের মারবে ছেলেকে। ঠিক আছে, এবং সবাইকে, ওই যে একজনে মারলে হবে না, 4-5 জনে মারবে সে একসাথে, ওই পরিমাণ মার দিত, কিন্তু কখনোই জিদ হয় নাই, মা মারছে মারছে। ওই দিন জিদ হয়েছে, এন্ড ওটা কাজে লাগছে। সো জিদে আনো যে আমি কেন এত পড়ার পরেও কেন আমার পরীক্ষা খারাপ হলো। তোমাদের সলভ ক্লাস দেখছো না? সলভ ক্লাস দিছি না, কঠিন কোশ্চেন, টাইম ধরে ধরে দিছি, তোমরা যদি পরে না বলতে পারো। কোশ্চেন একদম ইজি না, বাট খুব কঠিন কোশ্চেন করি না। কঠিন কোশ্চেন করলে তোমার কিচ্ছু পারবা না, একজনও পারবা না, পুরা মাস আমার কাছে পড়বা, ব্যাচের পোলাপানি পারবা না, বাইরে পোলাপান তো বাদ। ওইরকম কোশ্চেনও করা যায়, যে কিচ্ছু পারবা না, তোমাদের আমি পড়াবো, 1 মাস ধরে পড়াবো, 1 মাস পরে কোশ্চেন করবো, একটা কোশ্চেন পারবো না। সেই লেভেলে কঠিন দিই না আমি, ওটা বললাম আর কি। সেই লেভেলে কোশ্চেন কলেজে করা যায় না, ওটা কোচিংয়ে করা যায়। ওই লেভেলে কোশ্চেন আমি তোমাদের কোচিংয়ে করবো, মাঝে মাঝেই করবো। আমি অফ করে দিচ্ছি না, অফ করে তো নিশ্চয় একটু গিয়ে কষ্ট করে, ফ্যান দুটো অফ করে দাও। সো তোমরা যেটা ভাবতেছো ওই লেভেলে কঠিন কোশ্চেন করা হয়নি, কিন্তু ফার্স্ট পরীক্ষা সবারই খারাপ হয়, আমাদের বড় আপুদের হয়েছে। ফ্যানগুলো অফ করো, ফ্যান ফ্যান, হ্যাঁ। সো এই জিনিসগুলো আস্তে আস্তে ঠিক হবে, অসুবিধা নেই। তোমরা দুইটা জিনিস এখন এখন তোমাদের সামনে সময় আছে, তোমরা 7 দিন পরিশ্রম করো, সামনে আবার কলেজ ছুটিও আছে, তোমরা ফ্লো স্টেট অ্যান্ড ডিপ ওয়ার্ক জিনিসটা প্র্যাকটিস করো। একটা জিনিস হচ্ছে, না বলতে শেখো, না বলতে শেখো। বান্ধবী এসে বলতেছে চল টিফিন করে আসি, যদি তোমার দরকার হয় যাও, আদারওয়াইজ যাও না। একদম বেস্ট ফ্রেন্ড তাই বলে সবসময় দরকার হলে ওরা এনে পড়তে বসো, যে না ধর তুই পড়তে বসো আমার সাথে। ঠিক আছে, ওই যে আমি স্যার কেউ কিছু বলে না করতে পারি না, ওই স্বভাবের হলে কিন্তু বিপদ। তুমি দেখবা যে যত ভালো ভালো স্টুডেন্ট, এরা সেলফিশ টাইপের হয়, ডাকলে আসে না, সামাজিক হয় না, অসামাজিক হয়, কারোর সাথে কথা বলে না, কারণ ও একটা মিশনে আছে, তুমি সেই মিশনে নাই, তুমি আছো ধান্দায়। ঠিক আছে, তুমি আছো তোমার ধান্দায়, ও একটা মিশনে আছে, যার কারণে তোমার কাছে ওরা সেলফিশ মনে হচ্ছে, যে ডাকলে আসে না, জিজ্ঞেস করলে কথা বলে না, বই চাইলে দেয় না, একটা নোট করলে দেয় না। ওর একটা মিশন আছে, সেটা অনেস্ট না ডিসঅনেস্ট সেটা একটা ডিসকাশনের ব্যাপার। সবাই যে ওরকম সেলফিশ হওয়া লাগবে এরকমও না, কিন্তু ওর একটা মিশন আছে যেটা তোমার নাই, তোমাকে ওই মিশনটা রাখতে হবে। তোমার দেখলেই বোঝা যাবে যে এই মেয়েটা অন্য একটা মিশন নিয়ে আসে, এই মেয়েটা আর 10টা মেয়ের মতো না। ঠিক আছে, তোমরা চিন্তা করো এখানে কটা মেয়ে পড়তে আসছো, ধরো 10-12টা মেয়ে পড়তে আসছো, তোমার সেকশনে কটা মেয়ে? 100টা মেয়ে। 100টা মেয়ে কি এখনো পড়তে যায়নি? দেখবো যে 100টা মেয়ের মধ্যে 50টা মেয়ে এখনো শুয়ে আছে বাসায়। 100টা মেয়ের মধ্যে 50টা মেয়ে বাসায় শুয়ে আছে তোমার সেকশনের। তাদের থেকে তুমি বেটার না? তাদের থেকে তুমি আগে আসো না? তুমি খালি উঠে আসছো এই জন্য আগে আসো। আবার তোমার থেকে যে বেশি এফোর্ট দিচ্ছে সে আরো আগে আসে। সো এফোর্টটাকে জাস্ট বাড়াইতে থাকো আগে। ওকে আসো, তো এটা হচ্ছে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। একটা জিনিস হচ্ছে পড়ার এমন একটা স্টেট আছে, যে স্টেটে গিয়ে ওই যে আমি বললাম না যে আমি এমন কোশ্চেন করবো তোমার লিখতে পারবো না, ওইটারে ওভারকাম করার চেষ্টা করবা। স্যার আপনি কোশ্চেন করেন দেখি, আমরা কি পারবো না, করেন দেখি, ওই লেভেলে যাওয়ার চেষ্টা করবা, তখন তুমি দেখবে সবকিছু ইজি হবে। ঠিক আছে, যেমন এটা আমার মধ্যে ছিল, আমি যখন আমার স্যারের কাছে পড়তাম, আমি কখনোই কোশ্চেন নিয়ে কখনো প্যারা খাইনি, কখনোই না, যে কোশ্চেন কেমন হবে, কারণ আমি জানি যে এই কোশ্চেনই করবে আমি পারবো। এই কথা কম, দেখো দেখো আসো, শুরু থেকে শুরু, ক্লাসেও পড়াইছি আবার পড়াচ্ছি। এক পড়া যদি 2বার না পড়াইতে হয়, এটাই তোমার জন্য লস। এক পড়া একবারই শেষ হবে।
প্র্যাকটিস বারবার হবে, কিন্তু পরে একবারে কোচিংয়ে পড়ায় না, যেহেতু পড়াই দিচ্ছে, যে ডি সেকশনে পড়াইছে। এটাকে বলা হয় সরলরেখার সাধারণ সমীকরণ। লেখো, বাংলা ভাষায় লেখো সাধারণ সমীকরণ, ইংলিশ ভাষায় লেখো স্ট্যান্ডার্ড ইকুয়েশন। তোমরা যে মনোযোগটা কোচিং ক্লাসে দাও, এই মনোযোগটা কলেজ ক্লাসে দাও না, দিলেও হইতো। সাধারণ সমীকরণ 9 10-এ আমরা সমীকরণটা শিখছি, তাই না? এই সমীকরণটার এম কি, সি কি, এক্স কি, ওয়াই কি, এই জিনিসগুলো বুঝতে হবে। এম হচ্ছে ঢাল, লেখো ঢাল, মানে রেখাটা লেভেল থেকে কতটা উঁচু নিচু এটা বোঝা যায়। সি হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট, বাংলা ভাষায় লেখো ওয়াই ছেদক। সব আমি ছবি দিয়ে বুঝাই দিব। হ্যাঁ, ওই তো ওয়াই ছেদক বা ওয়াই অক্ষের ছেদক, একই কথা। এক্স কমা ওয়াই হচ্ছে সরলরেখার উপরে সকল বিন্দু, সরল রেখার উপরস্থ যে কোনো বিন্দু। ইংলিশ ভাষায় লেখো এক্স ওয়াই ইজ এনি পয়েন্ট, এনি পয়েন্টও বলতে পারো, অল পয়েন্টসও বলতে পারো, এনি পয়েন্ট অন দ্য লাইন। এখানে এই জিনিসগুলোর ভিজুয়াল উপরস্থ কি মুক্তার মতো হাতের লাগা, বোঝো না কেন? উপরস্থ সরল রেখার উপরস্থ যে কোনো বিন্দু, ভালো করে লিখতে পারি, আমি লিখলাম না আর কি। y = mx + c দেখতে এরকমও হইতে পারে, এরকমও হইতে পারে, এরকমও হইতে পারে, এরকম হইতে পারে। এই সবগুলোই y = mx + c, সবগুলো কি y = mx + c। এইটার c হচ্ছে এইটুকু, এইটার c হচ্ছে এইটুকু, এইটার c হচ্ছে এইটুকু, আর এইটার c হচ্ছে এইটুকু। সিটা চিনতে পারলা তো, মানে সেটা y অক্ষে কতটুকু অংশ কাটছে সেটা। m মানে হচ্ছে ঢাল, ঢাল মানে হচ্ছে tan থিটা, তোমরা পড়ছো না? m = কত? m = কি? tan থিটা। এখন থিটা কোথায়? থিটা সবসময় এই দিক থেকে মেজার করবা। থিটা কোন দিক থেকে মেজার করবা? এই দিক থেকে মেজার করবা, এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে, পজিটিভ ডিরেকশন অফ এক্স এক্সিস। ওকে, তাহলে এই হচ্ছে থিটা, এই হচ্ছে থিটা, এই হচ্ছে থিটা, আর এই হচ্ছে থিটা। বুঝতে পারলাম? সবসময় থিটা এই পাশ থেকে হবে, লাইনের ডান দিকে হবে। লাইনের কোন দিকে হবে? ডান দিকে। এই ট্যান থিটার মানকে আমরা বলতেছি এম। ট্যান থিটার মান যত বেশি হবে, লাইনটা তত খাড়া হবে। কি হবে? খাড়া হবে। আর ট্যান থিটার মান যত কমে, লাইনটা তত সোহানো হবে। বুঝতে পারছো? বুঝতে পারছো? সবই ধনাত্মক দিকে, দেখো লাইনের ডান দিকে না, ধনাত্মক দিক থেকে হিসাব করলাম। এক্স অক্ষের ঋণাত্মক দিক তো এইটা, এক্স অক্ষের ঋণাত্মক দিক কোনটা? এইটা। এদিক থেকে হিসাব করে নি, এখানে ওই দিক থেকে হিসাব করছি, এখানে ওই দিক থেকে, এখানে ওই দিক থেকে, এখানে ওই দিক থেকে। ওকে, মনে রাখবা এম এর মান যত বেশি হবে, রেখাটা তত কি হবে? খাড়া হবে। আর এম এর মানটা যত জিরোর কাছাকাছি হবে, রেখাটা তত শোয়ানো হবে। ক্লিয়ার? কোন ক্লিয়ার? আর এক্স ওয়াই কি জিনিস? এক্স ওয়াই হচ্ছে এই রেখাটা আসলে কি অনেকগুলো বিন্দুর সমষ্টি না? রেখাটা অনেকগুলো বিন্দুর সমষ্টি না? ওই প্রত্যেকটা বিন্দুই হচ্ছে এক্স ওয়াই, প্রত্যেকটা বিন্দু হচ্ছে কি এক একটা এক্স ওয়াই। ক্লিয়ার? তাহলে y = mx + c দিয়ে আমরা এই জিনিসটা বুঝি। ক্লিয়ার? এখন m এর ভ্যালুতে আসো। m এর ভ্যালু প্লাস হইতে পারে, m এর ভ্যালু মাইনাস হইতে পারে, m এর ভ্যালু 0 হইতে পারে, m এর ভ্যালু ইনফিনিটি হইতে পারে। তো m এর ভ্যালু দেখে আমি বুঝতে পারবো রেখাটা শোয়ানো না দাঁড়ানো না হেলানো। কি বুঝতে পারবো? রেখাটা শোয়ানো না দাঁড়ানো না হেলানো। ঠিক আছে, বলো তো m পজিটিভ হলে কি হবে রেখাটা? m পজিটিভ মানে কি? দেখো রেখাটা এই দিকে হেলানো থাকবে,
এম হবে প্লাস। কেন? কারণ ট্যান অ্যাকিউট অ্যাঙ্গেল ইকুয়াল টু হচ্ছে প্লাস। বাংলা ভাষা লেখো, এখানে সূক্ষ্ম কথাটা লেখো, সূক্ষ্মকোণ। এই কোণটা কি সূক্ষ্মকোণ না? ট্যানের তুমি ক্যালকুলেটর থাকলে হাতে চেক করে দেখতে পারো, ট্যান 30 ডিগ্রি বা 40 ডিগ্রি বা যে কোনো একটা মান নাও, দেখবো যে প্লাস আসবে। ঠিক আছে, তো আমরা মনে রাখবো যে যদি এম এর মান প্লাস হয় তাহলে রেখা ডান দিকে শোয়ানো থাকবে, হেলানো আর কি, ডান দিকে হেলানো থাকবে। এম পজিটিভ হলে রেখা কোন দিকে হেলানো থাকবে? ডান দিকে হেলানো থাকবে। তুমি যারা লিখে নিতে পারো যে এম প্লাস হলে রেখা ডান দিকে হেলানো থাকবে, এম মাইনাস হইলে রেখা বাম দিকে হেলানো থাকবে। ওয়াই অক্ষটা আঁকার দরকার নেই, ওয়াই অক্ষের সাথে আমাদের ঢালের কোনো কানেকশন নেই। আদিবা ইংলিশ ভার্সন বুঝতে পারতেছো? তাহলে এম প্লাস হলে ডান দিকে হেলানো থাকবে, এম মাইনাস হলে বাম দিকে হেলানো থাকবে। এই জিনিসগুলো ফিল করে পড়বা। ঠিক আছে, তোমরা অনেক লাকি যে তোমরা সায়েন্স পড়তেছো। সায়েন্সের প্রত্যেকটা জিনিস ফিল করা যায়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়ো, লজিক অ্যান্ড ফিল তুমি করে পড়তে হবে। তুমি বাংলা পড়তেছো, কবি নজরুল যেভাবে দেখছে তোমাকে ওইভাবেই দেখতে হবে। কবি নজরুল আকাশের চাঁদকে যেভাবে দেখছে তোমার ওইভাবে দেখতে হবে, এটা কোনো কথা? আকাশের চাঁদকে আমি অন্য মতো দেখতে পারি। ঠিক আছে, সো ওগুলো ফ্যাক্ট না, ওগুলো হচ্ছে কি বলে, মোহ। মোহ বুঝো তো? ওই লোক কিভাবে চিন্তা করতো এটা নিয়ে তুমি তোমার তোমার জীবন শেষ করে দিচ্ছ। ঠিক আছে, সো তুমি ফ্যাক্ট নিয়ে পড়তেছো, তো ফ্যাক্টগুলো ফিল করার চেষ্টা করবে। তাহলে এম প্লাস হলে কোন দিকে? ডান দিকে হলে থাকবে। এম মাইনাস হলে কোন দিকে? বামে হলে থাকবে। এম যদি জিরো হয় কেমন হবে? এটা লিখে নাও। এম যদি জিরো হয় তাহলে লাইনটা এক্স এক্সিসের প্যারালাল হবে। কারণ হচ্ছে ট্যান জিরোর মান ওয়ান, সরি, ট্যান জিরোর মান জিরো, ট্যান জিরোর মান জিরো। বাসায় গিয়ে ফ্লো স্টেটে ঢুকে এই পড়াগুলোকে আবার পড়ে ফেলবো, আবার নতুন করে, যে কোচিংয়ে বুঝে আসছি তা না, আবার পড়বো। ঠিক আছে, যতবার পড়বা ততবারই তোমার এই জিনিসটা তোমার মাথায় ঢুকবে। ক্লিয়ার? এবার আসো, এম ইনফিনিটি হলে কি হবে? কি হবে? ওই যে বললাম, রেখাটা তখন দাঁড়ায় থাকবে। বলছিলাম না, এম যত বেশি হবে তত খাড়া হবে। তো ইনফিনিটি থেকে বেশি কিছু আছে? এর একদম সর্বোচ্চ খাড়া হবে। ঠিক আছে, আমি একটু দেখি রেকর্ডটা বন্ধ হয়ে গেল কিনা। ক্লাসগুলো তোমাদের পরে কাজে লাগবে। ঠিক আছে, নুসরাত বুঝতেছো? তাহলে এই চারটা ব্যাপার একসাথে একটু দেখি। এই জায়গায় যদি একটু গ্রাফিক্স মানে অ্যানিমেশন দেখানো যায় তো সুন্দর হইতো আর কি জিনিসটা। আসো, আসো, আসো। ধরো এই যে একটা একটা লাইন, এই যে একটা লাইন, এই লাইনটা কি? লাইনটা প্যারালাল। তাহলে এম এর মান কত? জিরো। এম জিরো মানে কি? লাইনটা শুয়ে আছে। এরপর এম এর মান বাড়াও আস্তে আস্তে। লাইনটা তখন কেমন হবে? এরকম হবে নাকি এরকম যাবে? এরকম না? এম এর মান একটু বাড়াও, এই, আরেকটু বাড়াও, এই, আরেকটু বাড়াও, এই, তাই না? একদম বাড়াও, তাহলে এই হচ্ছে এম ইকুয়াল টু ইনফিনিটি। যেই এটার এই পাশে যাবে তখন কি হবে? মানটা নেগেটিভ হবে। নেগেটিভ, 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 ঘুরে আবার যখন এখানে চলে আসবে আবার কত? এম ইকুয়াল টু জিরো। ব্যাপারটা বুঝতে পারছো? এম যখন এই আমার মার্কারটা দেখো, এই হচ্ছে লাইনটা। এম যখন জিরো তখন হচ্ছে প্যারালাল। প্লাস এই যে আস্তে আস্তে বাড়তেছে, ধরো ধরো প্লাস ওয়ান, তাহলে এই প্লাস টু, প্লাস থ্রি, প্লাস ফোর, প্লাস ফাইভ, এখানে গিয়ে প্লাস ইনফিনিটি, আবার মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর করতে আবার জিরো। ঠিক আছে, তাহলে এই চারটা জিনিস দিয়ে রেখার রোটেশনটা বোঝাবো। ক্লিয়ার? ও সি এর ব্যাপারটা তো বললাম, ও সি এর ব্যাপার বলিনি, সি এর ব্যাপারটা বলি। এখন আসো,
ধরো এই একটা লাইন, এটা সমান করে আমি আরো একটা লাইন আঁকলাম, সমান না সমান্তরাল করে, ধরো সমান্তরাল, তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেল সমান কিনা? যদি এরা প্যারালাল হয় অ্যাঙ্গেলগুলো সমান না, তাহলে আমি কি বলতে পারি তিনটা রেখার এম সমান? কি সমান না? সি সমান না। একজনের সি এত বড়, পরের জনের সি কত বড়? এত বড়। আরেকজনের সি কি নাই। এই ডটেড লাইনটার সি আছে, আর এই লাইনটার সি কত বড়? এত বড়। আর এই লাইনটার সি কত বড়? এত বড়। তাহলে আমি এখন কি বলতে পারি যে সি এর মান শূন্য হলে রেখাটা মূলবিন্দু দিয়ে যাবে, আর সি এর মান শূন্য না হলে রেখাটা মূলবিন্দু দিয়ে যাবে না। তাহলে তোমরা লেখো y ইকুয়াল টু এম এক্স, মূলবিন্দুগামী রেখার সমীকরণ লেখো। আগেরটা এক দিছো না, এবার দুই দাও। y ইকুয়াল টু এম এক্স, মূলবিন্দুগামী রেখার সমীকরণ। ইংলিশ ভার্সন লেখো y ইকুয়াল টু এম এক্স is a line passes through the origin. Y equal to mx is a line passes through the origin. একটা জিনিস মাথায় রাখবা, কোশ্চেন কখনোই সহজ হবে না এই চিন্তা করে পরীক্ষায় যাবা, তাহলে তোমার প্রিপারেশন অনেক হাই থাকবে। সবচেয়ে ওর্সটা এক্সপেক্ট করে যাবে। তো যে চিন্তা করবে যে কোশ্চেন কখনোই সহজ হবে না, তার প্রিপারেশন অবশ্যই ভালো থাকবে। আর যে চিন্তা করে যাবে কোশ্চেন সহজ হবে, তার প্রিপারেশন দুর্বল থাকবে। সো তুমি চিন্তা করবা কোশ্চেন কখনোই সহজ হবে না এই চিন্তা করে যাবে, দেখবে পরীক্ষা খারাপ হবে না। তাহলে y ইকুয়াল টু mx কোন দিক দিয়ে যাবে? তাহলে আমাকে বলো, এটাও তো এখান দিয়ে গেল, আর এটাও এখান দিয়ে গেল, দুইটাতে y ইকুয়াল টু mx, তাই না? এইটা এটার মধ্যে পার্থক্য কি? এটাকে আমরা বলবো y ইকুয়াল টু প্লাস mx, এটাকে বলবো y ইকুয়াল টু মাইনাস mx। ক্যালকুলেশন নিয়ে আসি, দাঁড়ো। বাড়ি থেকে সেজন্য স্মেল আসতেছে বাড়ি থেকে। ভালো তো, লেবু তো না, তোমার দিলাম না, তোমরা পাচ্ছ। তোমার থেকে বড় সমস্যা আমার, তোমার থেকে বলছিলাম। ঠিক আছে, খাসির ব্যবস্থা করতেছি। ঠিক আছে, খাসির ব্যবস্থা করতেছি। যাই খাওয়াবো ধরে নিবা যে খাসি, এটাই এটাই খাসি। হ্যাঁ ধরি, এটি এটি খাসি। 3 নম্বর সূত্রে আসে। এই যে বাচ্চারা এই ক্লাসগুলোকে একদমই মূল্য দেয়, মনে করে এগুলো তো সহজ জিনিস সবাই পারে, বাট এইগুলাই তোমরা পারো না বলে ম্যাথ পারো না। ঠিক আছে, তোমরা এগুলো পারো না বলে ম্যাথ পারো না। একদম বেসিক ক্লাসগুলো, শুরুর ক্লাসগুলো, একটা চ্যাপ্টারের শুরুর ক্লাসগুলো ভালো করে দেখবা। এখানেই তোমার লুকায় আছে তুমি ম্যাথ পারবা কি পারবা না। প্রত্যেকটা ম্যাথ পারবা তুমি যদি এগুলো ক্লিয়ার হয়। ঠিক আছে, তখন তোমার কাছে মনে হবে যে মনে হচ্ছে বাস একটার সাথে একটার সাথে কানেকশন সুন্দর মনে হচ্ছে। আর তুমি যদি ফট করে ম্যাথে চলে যাও, মনে হবে যে কোত্থেকে কি দিচ্ছে, এত ম্যাথ কেমনে করবো, এরকম এলোমেলো মনে হবে। এটাকে বলা হয় সরলরেখার সাধারণ সমীকরণ, জেনারেল ইকুয়েশন। সাধারণ সমীকরণ, জেনারেল ইকুয়েশন, যেটা থেকে শুধু ঢাল জানা যায়।
তো ওটা মনে রাখার জন্য আমরা এভাবে মনে রাখবো, মাইনাস এক্স এর সহগ, হ্যাঁ তাই তো বলছি। আচ্ছা ওটা ওটা আদর্শ সমীকরণ, স্ট্যান্ডার্ড ইকুয়েশন বলছি না, আদর্শ সমীকরণ এটা। ইংলিশ ভাষায় এটা লেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোএফিসিয়েন্ট। তোমরা শুধু এটুকু লাগবে, দুইটা লাইন লিখলে হবে। অর্থাৎ এরকম একটা লাইন দেওয়া থাকলে আমরা তার ঢাল বের করতে পারবো। লাইক এক্সাম্পল নাও, তোমাকে এক্সামে এরকম একটা লাইন দিয়ে দিবে, বলবে এটা ঢাল কত, বলো ঢাল কত, মাইনাস একটা সূত্রের মাইনাস 2/-3 2/3। বুঝতে পারলাম? এখন যদি বলি রেখাটা কোন দিকে হেলে আছে বলো, ডান দিকে হেলে আছে কারণ প্লাস, ঠিক আছে ওকে। ও একটা কথা তো শুরুতে বলা উচিত ছিল, বলা হয় নাই। একটা সমীকরণ যে সরল রেখার সমীকরণ তোমরা কেমনে বুঝবা? আমি যদি বলি এটা কি স্ট্রেট লাইনের ইকুয়েশন কিনা, মনে রাখবা যে এক্স এবং ওয়াই এর পাওয়ার হবে 1, এই কথাটা বলে দেই। এক্স এর পাওয়ার হবে 1, ওয়াই এর পাওয়ার হবে 1, এক্স ওয়াই ওয়ালা কোনো টার্ম থাকবে না, এক্স ওয়াই ওয়ালা কোনো টার্ম থাকবে না। লাইক তোমার যদি এরকম দেই, এটা কি স্ট্রেট লাইনের ইকুয়েশন কিনা বলো তো? কেন, এই যে 1 এই যে 1 গুণ করলে কি হবে, এক্স ওয়াই চলে আসবে, তাহলে এটা হবে না, তাহলে এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন না। তোমাদের এমসিকিউ সামনে কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে, তো এরকম 4টা অপশন থাকবে যে নিচের কোনটি সরল রেখার সমীকরণ নয়, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। তখন তুমি দেখবা যে কোনটাতে এক্স ওয়াই চলে আসছে কিনা, অথবা এক্স এবং ওয়াই এর পাওয়ার 1-এর বেশি আছে কিনা, অথবা নেগেটিভ আছে কিনা। নেগেটিভ হলেও কিন্তু হবে, একই থাকা লাগবে। কথা বুঝতে পারলাম? তো এটা আমি সামনে পরীক্ষা দিব, তখন তোমরা অ্যান্সার করবে, অসুবিধা নেই। পাওয়ার দুটা 1ই হইতে হবে, এবং এক্স ইন্টু ওয়াই এর কোনো টার্ম থাকবে না। নেগেটিভ পাওয়ারও হবে না, 1-এর বেশি পজিটিভ পাওয়ারও হবে না, আবার এক্স ইন্টু ওয়াই ওয়ালা কোনো টার্মও থাকবে না। ঠিক আছে, যেমন এটা, এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কিনা বলো? না, কারণ এই যে এটা আছে, যদি না থাকতো তাইলে হতো। আবার ধরো এইটা, এটাই আচ্ছা বলতেছি কেন এমন, এইটা স্ট্রেট লাইন ইকুয়েশন কিনা, এটা হবে। আচ্ছা কেন এবার বলতেছি, ধরো কঠিন প্রশ্ন করছো, কেন? দেখো, তোমরা সমানুপাতিক বা প্রপোর্শনাল ব্যাপারটা জানো তো? সমানুপাতিক বা প্রপোর্শনাল এই ব্যাপারটা, প্রপোর্শনাল, প্রপোর্শনাল মানে কি? ধরো আমি যখন লিখি এক্স প্রপোর্শনাল ওয়াই, আর যখন লিখি এক্স প্রপোর্শনাল 1/y, দুইটা দুই জিনিস বোঝায়। একটা বোঝায় এটা বাড়লে এটা বাড়বে, এটা কমলে এটা কমবে, একটা বোঝায় এটা বাড়লে এটা কমবে, এটা কমলে এটা বাড়বে, উল্টাতে না? জানো তো এটা? এখন স্ট্রেট লাইন আসলে কি বোঝায়? একটা স্ট্রেট লাইন আসলে কি? এই স্ট্রেট লাইনটা দেখো, তুমি যদি অসংখ্য এক্স অক্ষের সমান্তরাল রেখা টানো, এই কোণগুলো কি হবে? তাহলে আমি কি বলতে পারি যে এই লাইনটার গ্রোথ একই? যদি লাইনটা এরকম না হয় এরকম হইতো, তখন কি কোণগুলো সমান হইতো? হইতো। এই যে গ্রোথ একই হচ্ছে এক্স এবং ওয়াই এর পাওয়ার 1 এর কারণে।
অর্থাৎ যে হারে ওটা বাড়বে ওই হারে ওটা বাড়তেছে। তুমি যদি পাওয়ার একটা কম বেশি করে দাও তাহলে আর ওটা ওরকম ইউনিফর্ম হবে না। কথা বুঝছো? এই জন্য আমরা বলি জীবনে যে কোনো প্রবলেম দুই ধরনের, একটা হচ্ছে লিনিয়ার প্রবলেম আর একটা হচ্ছে নন লিনিয়ার প্রবলেম। যেমন ছোটবেলা পড়ছো একটা কলার দাম 10 টাকা হলে 10টা কলার দাম কত? 10টা কলার দাম ওইভাবেই বাড়বে, তাই না? কিন্তু এখন কলাগুলো যদি বিভিন্ন সাইজের হয় তাহলে কি তুমি কিনবা? একটা কলার দাম 10 টাকা, এখন তোমার 10টা কলা দিলাম, প্রথম কলাটাই দিলাম একটু বড় সড়ো আর বাকিগুলো ছোট ছোট দিলাম, তুমি কিনবা? কবে যে না আমার একই সাইজের দেন, নাহলে আমি কিনবো না। তখন তোমার সাথে আমার নেগোসিয়েশনে যাইতে হবে, ঠিক আছে আপা আপনি এটা দেন, আমার কমাই দেন। গতকালকে যে ভিডিও দেখছেন এটা দিলাম তোমাদের, কলা বিক্রেতার এই ভিডিও। ধরো আমি যখন কলা বিক্রি করবো তোমরা যখন আসবো তখন বললাম ঠিক আছে যেহেতু ছোট বড় আছে আপনি এটা দেন, তখন কি তখন আর এটা স্ট্রেট লাইন হিসেবে হিসাব করলে হবে না, তখন প্রবলেমটা নন লিনিয়ারে চলে যাবে। ঠিক আছে? যেমন যখন একটা বিল্ডিং করে, ধরো বুর্জ খলিফার কথা চিন্তা করো, বিল্ডিংটা মোটামুটি এরকম, প্রতি তলায় কি একই পরিমাণ ইট বালু সিমেন্ট লাগছে? এটা হচ্ছে নন লিনিয়ার প্রবলেম। বাট ধরো ঢাকা ক্যান্টের প্রত্যেক তালা কিন্তু মোটামুটি একই পরিমাণ রড সিমেন্ট লাগছে, কারণ প্রত্যেক তালার ইনফ্রাস্ট্রাকচার একই রকম। কথা বুঝছো? ডিপ প্রশ্ন করছো তাই এরকম বলা লাগলো। ঠিক আছে, তারপর তোমার আমার লাইফও কিন্তু নন লিনিয়ার, তোমার আমার লাইফও কিন্তু নন লিনিয়ার সব দিক থেকেই। তোমার জীবনের প্রতিটা বছর একই রকম ভাবে কাটে নাই, একই রকম পড়ালেখার, কোনো ক্লাসে তুমি অনেক ভালো স্টুডেন্ট ছিলা, কোনো ক্লাসে অনেক খারাপ রেজাল্ট হয়েছে, কোনো পার্টিকুলার বয়সে তুমি অনেক লম্বা হয়েছো, এখন আর অত লম্বা হইতেছো না, কোনো পার্টি, ঠিক আছে না? এগুলো হচ্ছে নন লিনিয়ার প্রবলেম, যে সারা জীবন একই রকম যায় না। ঠিক আছে? তো আমরা আগে এই জন্য দেখো সবার আগে আমরা পড়তেছি স্ট্রেট লাইন, যেখানে আমরা ধরে নিচ্ছি সবকিছু একই রকম ভাবে হবে। এরপরে আস্তে আস্তে আমরা কার্ভের দিকে যাবো, এরপরে পড়বো বৃত্ত, এরপরে পড়বো উপবৃত্ত, এরপরে পড়বো অধিবৃত্ত, এরপরে পড়বো ইরেগুলার শেপ হলে কেমন হবে। তুমি একদম ফান্ডামেন্টাল লেভেলে আসো। ঠিক আছে? আস্তে আস্তে আমরা ডিপে যাবো আর কি। ইন্টারমিডিয়েট সব পাবা না, অনার্স মাস্টার্সে গেলে বাকিরা পাবা আর কি। বলেন এক্স ওয়াই, এক্স ইন্টু ওয়াই থাকবে না। হ্যাঁ, মানে এক্স ইন্টু ওয়াই থাকলে কেন হবে না? আচ্ছা ভালো কথা বলছে। ধরো যদি এক্স ইন্টু ওয়াই থাকে, এক্স ওয়াই ইকুয়াল টু 1, আমরা বলতেছি এটা সরলরেখার সমীকরণ না। কেন না? এক্স ইকুয়াল টু কত? তাহলে এক্স এর সম্পর্ক কি হলো? লিনিয়ার হইলো। এই জন্য বলতেছি যে এটা সরলরেখার সমীকরণ হবে না। কিন্তু খুব জ্ঞানীদের মতো প্রশ্ন করতেছো আজকে দেখা যায়, এই প্রশ্ন আমার গত 4-5 বছরে কেউ করে নাই। ওকে ঠিক আছে, গুড, প্রশ্ন করবা। বিজ্ঞানের আবিষ্কার হয়েছে প্রশ্ন থেকে, মানুষ প্রশ্ন করছে আর বিজ্ঞান আবিষ্কার হয়েছে। এরপরের ইকুয়েশন, ধরো একটা স্ট্রেট লাইন দুইটা পয়েন্ট দিয়ে যায়, নাও স্যার নাম্বার, একটা পয়েন্ট হচ্ছে x1, y1, আর একটা হচ্ছে x2, y2। এখন এই লাইনটার ইকুয়েশন বের করার ফর্মুলা হচ্ছে, তিনটা দাগ দিবা, তিনটা দাগ দিলে বোঝা যাবে এই বি রেখার সমীকরণ। ঠিক আছে? ম্যাথমেটিশিয়ানরা কিন্তু একই সাথে জিনিয়াস, একই সাথে অলস। তুমি যদি তিনটা দাগ না দাও তাহলে লিখতে হবে কি? এ বি রেখার সমীকরণ, ইংলিশে লিখতে হবে ইকুয়েশন অফ এ বি। ওই কথাটুক না লিখে জাস্ট এটা লিখে দিস, সিম্বল ইউজ করে আমি বুঝাই দিব। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে ইউজ করা যায় ইকুইভ্যালেন্স সাইন। হ্যাঁ, যখন তোমাকে দিব যে এ বি ইকুয়াল, তখন বুঝবা কি লেন্থের কথা বলতেছে, যে এখান থেকে এই দূরত্ব কত। আর যখন তিনটা দাগ দিব তখন বুঝবা সমীকরণ চাচ্ছে। ওকে, তো ফর্মুলাটা হচ্ছে ওয়াই মাইনাস y1 বাই y2 মাইনাস y1। খেয়াল রাখবে এদের অর্ডার যাতে ঠিক থাকে। অর্ডার ঠিক থাকে বলতে কি বোঝাচ্ছে একটু পরে বলতেছি। অ্যান্ড স্লোপ, ঢাল।
আবার একদিন ফ্লো স্টেটে গিয়ে ডিপ ওয়ার্ক করে এবার কিন্তু খুশি হয়ে যাবে না, ও আমি পারছি 5 ঘন্টা পড়তে, পরে 5 দিন নাই, এরকম যাতে না, কন্টিনিউয়াস থাকবা। আমি যা লিখছি লেখো, পরে আমি এটা বুঝে দিচ্ছি। এইটা হ্যাঁ, না সমস্যা নাই, ঠিক আছে। এটা হচ্ছে স্লোপ, এই লাইনটার ইকুয়েশন হচ্ছে এটা, লাইনটার সমীকরণ এটা, লাইনটার ঢাল হচ্ছে এটা। ওকে, হ্যাঁ লিখতে পারো, ওটা ওটা সমস্যা নেই। এক্সাম্পল দেই, ধরো একটা পয়েন্ট হচ্ছে এইটা, আরেকটা পয়েন্ট হচ্ছে এইটা। সহজটা আসো, আগে চিন্তা করো এটা ঢাল কত হবে, স্লোপ। মনে মনে এটাকে তুমি দুইটা অংশে ভাগ করবা, এরা হচ্ছে এক্স এর ভ্যালু আর এরা কি, উপরে হবে ওয়াই এর ভ্যালু ডিফারেন্স, নিচে হবে এক্স এর ভ্যালু ডিফারেন্স। তাহলে তুমি এটা থেকে ওটা মাইনাস করতে পারো, আবার এটা থেকে ওটা মাইনাস করতে পারো, প্রথমটা তোমার চয়েস, বলো কোনটা করবা। এটা থেকে এটা মাইনাস করবা, তাহলে তোমরা ডিসাইড করছো যে এটা থেকে এটা মাইনাস করবা। এইটা যেহেতু একবার করছো, পরের বার এখন এটা থেকে এটা মাইনাস করতে হবে, এখানে আর তোমার চয়েস না, তোমার চয়েসটা তখন লক হয়ে গেছে। এখন তুমি 3 মাইনাস এটাই করা লাগবে, বাট কথা বুঝছো, উপরে যে অর্ডারে করবা নিচে একই অর্ডারে করতে হবে। দেখি কত আসে। এটাই অ্যান্সার। আচ্ছা বলো তো, রেখাটা কোন দিকে হেলে আছে, বাম দিকে হেলে আছে, স্লোপ দেখে বোঝা যাচ্ছে নেগেটিভ, বাম দিকে হেলে আছে। এইগুলো ঢাল। এবার আসলে রেখাটা কেমনে বের করবো, ক্লিয়ার? এরকম মনে মনে এটা দাগ দিবা যে এরা এক্স এর মান, এরা ওয়াই এর মান, যে কোনো টেক্সট করলেই হবে। কিন্তু খেলা হচ্ছে উপরে তুমি যে অর্ডারটা মেনটেন করবা, নিচে একই অর্ডার মেনটেন করতে হবে, ঠিক আছে? উপরে আমি একদিক থেকে বিয়োগ করলাম, নিচে আরেক দিক থেকে করলাম, তাহলে হবে না। ওকে, এবার আসো যে ওই লাইনটার ইকুয়েশন কেমন হবে, এবি লাইনের ইকুয়েশন। তো আমি নর্মালি বাচ্চাদেরকে বলি তোমরা এরকম একটা ছাঁচ এঁকে নিবা, ছাঁচ বুঝো তো, মারা পিঠা বানায় না, ছাঁচের পিঠা ছাঁচের মধ্যে দেয়, তো আমি একটা ছাঁচ বানাই নিলাম, ওয়াই মাইনাস মাইনাস এক্স মাইনাস মাইনাস। এখন এই বিন্দুগুলো বসাবো, তো এটা তো ওয়াই এর এলাকা, ওটা কি এক্স এর এলাকা, এখানে সব কি ওয়াই এর মানই বসবে। ওয়াই এর মান কি কি আছে, এইটা এইটা এই দুইটাতে না। এখন কোনটা বসাবো এখানে বলো, তোমার ইচ্ছা, কোনটা বসাবা? 1 কি আছে নাকি, মানে -2, তুমি -2 এখানে বসাইলে এখানেও -2ই বসাবা। এখন আর বাকি থাকলো কি, -7 এই পাশে বসাবো, এই হচ্ছে নিয়ম। আর তুমি যদি বলো না স্যার আমি এখানে -7 বসাবো, ওই যে ওয়াইয়ের মান কোনটা দেখো, এটাও ওয়াইয়ের মান, এটাও ওয়াইয়ের মান। এখন তুমি এখানে একই জিনিস বসাবা, আর -2 বসাইলাম, তাহলে বাকি থাকলো কি -7 এই পাশে বসাবো। সেম অর্ডারে ওই পাশে কাজ করবা। দেখো এখানে এখন তোমার কিন্তু আর ইচ্ছা না, তুমি যেহেতু -2 এখানে বসাইছো, দেখো -2 এর পাশে কি আছে নুসরাত, তাহলে তোমার এখন আর চয়েস না, প্রথম বিয়ে তোমার চয়েস, ঠিক আছে? জামাই খারাপ পড়লে পরে কিন্তু বাপ মা জোর করে একটা বিয়ে দেবে, বলে যাবে আমাদের চয়েস বিয়ে করতে, সো পরেরটা ব্যাপারটা এরকম, ঠিক আছে? তারপরে এখানে 3 বসাই দেবে, এরপর আমরা যোগ বিয়োগ করে যাবো তাই, ঠিক আছে? বা যদি প্রথম বিয়েতে বাপ মা করায়, আর যদি জামাই খারাপ পড়ে, পরের দিন বলবো যে এবার আর তোমাদের ইচ্ছে বিয়ে করবো না, এবার আমার ইচ্ছে বিয়ে করবো। তো ব্যাপারটা এটা হচ্ছে, প্রথমবার তোমার চয়েস, পরের বার তোমার চয়েসটাকে মেনটেন করতে হবে, ওখানে গিয়ে আর তুমি নতুন কিছু করতে পারবে না। বুঝতে পারলাম? তোমরা সবাই এই লাইনটার ইকুয়েশন বের করো, সবাই। পি কিউ, এটার ইকুয়েশনও বের করবা, এটার স্লোপও বের করবা, ঢালও বের করবা। তোমরা সপ্তাহে একদিন শনিবারে যে আমার ক্লাসটা হবে, ওই ক্লাসটা তোমরা লম্বা প্রিপারেশন নিয়ে আসবা, বেশি করে খেয়ে দিয়ে আসবো।
কত আসছে? সবার একই আসে কিনা দেখো। এই কাজটাই সবাই পরীক্ষার সময় ভুল করবা, পরে পুরো ম্যাথটা ভুল হবে। সো এটা যাতে না হয়, এই সমীকরণ বের করতে হবে, প্রায়ই আমাদের বের করতে হবে। আচ্ছা, এটা নিয়ে কথা বলি না, নাই বলি, বড় কনফিউজ হয়ে যাবে। সবারই আসছে? কত আসছে? একই জিনিস আসছে? তাহলে এবার পরের সূত্রে গেলাম। সবারই যেহেতু আসছে, তাহলে আমি আর বের করলাম না। আমি কি বের করে দেখাবো? এবার ধরো এমন একটা রেখা যার উপরে একটা মাত্র বিন্দু জানা আছে। আগে কটা বিন্দু জানা ছিল? দুইটা, এখন জানা আছে একটা। এই একটা ইনফরমেশন দিয়ে লাইনের ইকুয়েশন বের করা যাবে না। একটা ইকুয়েশন দিয়ে, একটা দিয়ে বের করা যাবে না। তাহলে এম জানা থাকতে হবে, এম জানা থাকতে হবে। কথা ক্লিয়ার? দেন ইকুয়েশন অফ স্ট্রেট লাইন হবে y minus y1 equal to m x minus x। ওকে, যদি একটা মাত্র পয়েন্ট জানা থাকে তাহলে স্লোপ জানা থাকতে হবে, আর নাহলে দুইটাই পয়েন্ট জানা থাকতে হবে। ঠিক আছে, কি আসে নাই আগেরটা? এটা লেখো, একটা বিন্দু আর যদি ঢাল দেওয়া থাকে তাহলে রেখার সমীকরণ লিখতে পারো। এক বিন্দুগামী রেখার সমীকরণ, কেউ যদি লিখতে চাও লিখতে পারো এক বিন্দুগামী রেখার সমীকরণ। A straight line passes through a single point. A straight line passes through a single point. 6 number, most heroic formula of this chapter। এই চ্যাপ্টারের নায়ক, through a single point। হ্যাঁ আছে, হচ্ছে এই চ্যাপ্টারের ভিকি কৌশল। ভিকি কৌশলের চিনো তো? হচ্ছে এই চ্যাপ্টারের ভিকি কৌশল। ধরো একটা স্ট্রেট লাইন দুইটা অক্ষ থেকে এ আর বি এই অংশ কেটে নিচ্ছে, তাহলে লাইনটার ইকুয়েশন হবে নায়কের চারপাশে কি থাকে? অনেক অডিয়েন্স থাকে না? চার পুরো লাইনের ইকুয়েশন না, পুরো লাইন নায়কের চারপাশে যখন ফ্যান বেস থাকে, এই 3.5 এর সকল ম্যাথ এই ফর্মুলাকে ঘিরে math। ঠিক আছে, আচ্ছা আমাকে বলো তো, এই লাইনটা যদি এক্স অক্ষ থেকে এই অংশ কাটে তাহলে এই পয়েন্টটা কি আমি জানি? জানি। এইটুকু যদি এ হয় তাহলে পয়েন্টটা কি জানি? কি পয়েন্টটা কি? a,0, রাইট। আর এটুকু যদি বি হয় তাহলে পয়েন্টটা কত? 0,b। এটা মাথায় রেখে, এটাও লিখে রাখো। তাহলে একটা লাইন কিন্তু অনেক কিছু প্রকাশ করতেছে, যে এইটুকু এ, এইটুকু বি, এটার কোঅর্ডিনেট কত, এটার কোঅর্ডিনেট কত। ঠিক আছে, এই লাইনটা দিয়ে আমি অনেক কিছু বুঝতে পারতেছি। তো লেখো, এই চ্যাপ্টারের হিরোইটিক ফর্মুলা এটা। নায়িকা একটু পরে লিখতেছে, আগে এটা লেখো। ওকে, এখন এটা একটা এক্সাম্পল দেখো। ধরো এটা একটা লাইন, এটা কি একটা স্ট্রেট লাইন। ওকে, এখন আমি যদি বলি যে আমাদের এই স্ট্রেট লাইনটা এক্স অক্ষ থেকে কতটুকু অংশ কাটছে আর ওয়াই অক্ষ থেকে কতটুকু অংশ কাটছে, এবং এটার কোঅর্ডিনেট কত এবং এটার কোঅর্ডিনেট কত, সেই জিনিসটা শুধু এখান থেকে বের করে ফেলা যাবে। ওই লাইন থেকে আমি এই চারটা জিনিস বের করব। কেমনে বের করব? এইটাকে বাই হুক অর বাই ক্রুক আমি এইরকম বানাবো। বাই হুক আর বাই ক্রুক বুঝো তো?
যে কোনো উপায়ে আমি এরকম বানাবো। তো কেমনে বানাবো? এই জায়গাতে 1 আছে, তো আমি 12টাকে ওই পাশে নিব, নিয়ে ভাগ করবো, করে এখানে 1 বানাবো, এরপর দেখবো কি হয়। তো আমি 12কে এই পাশে নিলাম, 12 দিয়ে ভাগ করলাম, এটাকে আমি এইভাবে লিখলাম, তাহলে কি তোমাদের মন খারাপ হবে? মাইনাসটাকে নিচে লিখলাম আর কি। ওকে, 12 দিয়ে ভাগ করলাম, 12 পাশে নিলাম, নেওয়ার পর সবাইকে 12 দিয়ে ভাগ করলাম। আরে লেখো, ডিটেল লিখে দিই। এবার বুঝছো বলো? ও আচ্ছা, না এগুলো বুঝতে হবে, ফাস্ট ফরওয়ার্ড বুঝতে হবে। ওকে, এখন যদি বলি লাইনটাকে ড্র করলে কেমন ভাবে ড্র করব, এইদিকে নিব 3, এইদিকে নিব -4, এই হবে আমাদের লাইন 3 -4 লাইন। এখন যদি জিজ্ঞেস করে পয়েন্টটা কত, 30, আর এই পয়েন্টটা কত, 0 -4। তো এই কনসেপ্টটা অনেক কাজে লাগবে আমাদের, 3.5-এও লাগবে, 6-এও লাগবে, 7-এও লাগবে। এই জন্য হিরো বলতেছি, সামনের সামনের 3 চ্যাপ্টারেরই হিরো এটা। ওকে, তোমরা আমাকে একটা কাজ করে দাও। নুসরাত দেখো তো কটা বাজে ঘড়িতে? 11:30। আচ্ছা, একটু সময় নিয়ে ছেড়ে দিই। তোমরা আফারা এটা করো। সহজটা আমি করে দিছি, এবার তোমরা করো। বের করবা যে লাইনটা দুইটা এক্সিস থেকে কত কত অংশ কাটবে, কোন পয়েন্ট দিয়ে যাবে, করো। তোমরা যদি আমার কোশ্চেনের সাইকোলজি বুঝতে চাও তাহলে এটা বুঝো ভালো করে। যারা জানতে চাও জাহিদ স্যার কেমন কোশ্চেন করে, আমি সবসময় পড়াবো এরকম, আর পরীক্ষায় দিব এরকম। এটা করো, করলে বুঝবা। ওটা করো, এটা করো, তাহলে বুঝবা। পারছো? করো, চেষ্টা করো। আমি অলওয়েজ পড়াবো এরকম, পরীক্ষায় দিব এরকম। চেষ্টা করো। কোথায় -1 হবে? -5 হবে, -5 দিয়ে ভাগ করে দিবা, তাহলে 1 হবে। ফর্মুলা কোনোভাবেই তোমার ফর্মুলা এরকমই হইতে হবে, খেয়াল করো। খেলা হচ্ছে ফর্মুলা, হ্যাঁ, নাহলে তুমি তো কম্পেয়ার করতে পারবে না। বলো। করছো ভালো কথা, বাট আমি ওই এগুলো জানতে চাচ্ছি। এই যে আমি জানতে চাচ্ছি, যে এগুলো জানতে চাচ্ছি, এগুলো বলো আমার। আচ্ছা, মানে একটা বলতেছো -2/5। আচ্ছা, ওকে 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 ওকে, ধর আমি একজনটা লিখি, আমি একজনটা লিখি 0, -3/5, এটা হচ্ছে -3/5। আচ্ছা, এমার কি আসে? আর ধরো আর কি, ফিগার তো নিচে নামবে, ঠিক আছে। আমি জাস্ট -5/2 আর -5/3। আচ্ছা, তার মানে হচ্ছে এক গ্রুপের আসছে হচ্ছে -2/5 আর -3/5, আর হেমার একা এটা আসছে। বাকিরা আরো করো, করে দেখো আর কোনো কিছু আসে কিনা বলো। এটা কষ্ট করে আনসার। এখন অ্যান্সার কোনটা কারেক্ট? এটা কারেক্ট অ্যান্সার, এটা কারেক্ট। কেন এটা কারেক্ট দেখো, কেন তোমরা ভুল, ভালো করে দেখো। সবার সবার লেখা বন্ধ, কাহিনীটা দেখো, এটা বোঝো, তাহলে তোমরা আর আমার কোনো বকাবকি করবে না, তোমরা বুঝবা স্যার কি দিবে পরীক্ষায়। -5 দিয়ে ভাগ করলাম, তাহলে কি হলো, এই। এখন তোমরা এটাকে 2/5 হিসেবে নিছো, অনেকে এটাই ভুল করছো। ওখানে ফর্মুলা কি? এক্স এর পাশে কিছু আছে? এক্স এর পাশে কিছু আছে?
আছে? পাশে কিছু থাকা যাবে না, পাশে কিছু থাকলে সেটাকে ঘাড় ধরে নিচে নিয়ে যাইতে হবে। পাশে যদি কিছু থাকে সেটা ঘাড় ধরে করে নিয়ে যেতে হবে নিচে। সো এই হচ্ছে হেমা একমাত্র ঠিকমতো করছে। তাহলে এবার অ্যাকচুয়াল ফিগার যদি ড্র করি আমি, তাহলে ওটা নেগেটিভ, সরি এদিক আর এই দিক, কেন ওই যে মুশফিকা এবার ঠিক আছে। এই হচ্ছে ফিগার -5/2 -5/3। আমি পরীক্ষার সময় শুধু এটুকুই চেঞ্জ করি, ঠিক আছে? এতেই অর্ধেক পোলাপান কাইতে হয়ে যায়। এবং অ্যাডমিশন পরীক্ষাগুলোতে অনেক সময় ঢাকা বোর্ডের কোশ্চেনগুলোতে এইরকম চেঞ্জগুলোই করে, ঠিক আছে? যার কারণে সবার পরীক্ষা খারাপ হয়। সবাই কিন্তু ওই ফর্মুলা জানে, দেখে একজন পারছে বাকিরা পারো না, সে একটু মাথা খাটাইতে হবে। তাহলে ফর্মুলা একদম ফর্মুলার মতোই হইতে হবে। এক্স এর সাথে কোনো কিছু মাল্টিপ্লাই থাকলে সেটাকে মাথায় নেওয়া যাবে না, এটাকে নিচে নিতে হবে। নিয়ে একদম x/a y/b, মানে দেখে যাতে একদম পুরো a আর b কে আলাদা করা যায়, and that would be the portion. Clear? না চাইলে নিয়ে গেলাম না, তুমি এটা কি করলে আবার এটাই হবে। দেখো এটাকে কি এরকম লেখা যায়? তো এটা আগে এটা হলো এই যে 2x/-5 হলো না? দেখো 2 কে তুমি লিখতে পারো না 1/1/2, ওটাই করছে। 2 কে তুমি কি লিখতে পারো 1/1/, তুমি হাফকে কি লিখতে পারো 1/, 1/1/2, ঠিক আছে? হাফকে লিখতে পারো কি 1/1/2 এরকম আর কি। এইটা প্রপার এক্সাম্পল। তাহলে দেখি আরেকটা, একটা তো এটা তো তোমরা 90% ফেল মারছো, 1% মেয়ে পারছে, এটা করো। করো, আমাকে বলবা যে কোন অংশ কতটুকু, এইটা কত সেটা বলবা, আর এটা কত শর্ট সেটা বলবা, আর কিছু বলা লাগবে না, বাকিটা আমরা বুঝে নেব। যদিও ফিগার কিন্তু এরকম না, এটা এই পাশে হবে, একটা এই পাশে হবে একটা উপরে হবে, মানে এই হচ্ছে প্রপার ফিগারটা এরকম। তাহলে এটা ক্লিয়ার হইলো। এবার ছেড়ে দিব তোমাদেরকে। ভিকি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো খাসি টেনশন করেন, ফর্মুলা বলে নিই আগে, লাস্ট ফর্মুলা চ্যাপ্টারের। ওই যে অনেকে সাব্বিশের কাছে পড়তে যাবে, তাই জন্য আমি তাড়াহুড়ো করলাম। এবার হচ্ছে ভিকি কৌশলের বউ নাম কি? ক্যাটরিনা কাইফ। ফর্মুলা হচ্ছে এটা, এই হচ্ছে ক্যাটরিনা কাইফ, আগেটা ছিল ভিকি কৌশল। হ্যাঁ, 7 নম্বর ফর্মুলা। বললাম না যে হিরোইন কে, এই যে হিরোইন, পি পি পি, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। এটা একটা আন্ডাররেটেড ফর্মুলা। এই ফর্মুলাতে ম্যাথ দিলে মাঝে মাঝে তোমরা আটকে যাবা। সো এই ফর্মুলা আমরা খুব ভালোভাবে জানবো জিনিসটা কি, এবং এটা দিয়ে 3টা ইম্পর্টেন্ট ম্যাথ আছে, আমরা করবো পরে। এইটা এমন একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, যে স্ট্রেট লাইনটা মূল বিন্দু থেকে পি পি একক দূরে, মূল বিন্দু থেকে পি ইউনিট দূরে, এবং এই পি এক্স এক্সিসের সাথে আলফা অ্যাঙ্গেল করছে। পি এক্স এক্সের সাথে কি আলফা অ্যাঙ্গেল করছে। তাহলে এটা এমন একটা লাইনের ইকুয়েশন যেটা মূল বিন্দু থেকে পি একক দূরে এবং এক্স এক্সের সাথে আলফা অ্যাঙ্গেল করছে। এক্সাম্পল কি, ধরো তোমাকে ফিগারে এরকম দিয়ে দিল
যে এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 30 ডিগ্রি। এটা হচ্ছে কত? 4 হচ্ছে 30 ডিগ্রি। আলফা মানে কিন্তু ওইটাই, অন্য কিছু না। আবার মনে করো না যে আলফা মানে এইটা বা এইটা বা অন্য কোথাও, এই জায়গাতেই হইতে হবে। না, আলফা বলতে ওই জায়গাটাই হবে, অন্য কোনো ভ্যালু না। এখন ধরো ধরো একটু ধরো বাবা, ধরো এখানে একটা অ্যাঙ্গেল দিয়ে দিলে, এখন তুমি এটার আলফা মনে করলা, তাহলে হবে না কিন্তু। ওখানে খেলাটা খেলবো, ওই যে বললাম পড়াবো এক জিনিস, দিব আরেক জিনিস। এখানে অ্যাঙ্গেলটাই আলফা হিসেবে কাউন্ট হবে। এখন আমি তোমার দিলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, এখন তুমি সুন্দর 60 দিয়ে করলো, এটা দিলাম না। আমি পরীক্ষায় এটা দিলাম আর এটা দিলাম। এখন তোমার একটা মুখস্থ আছে, তুমি সুন্দর এক্স পি এর জায়গায় 4 বসাই দিলা আর আলফার জায়গায় 60 বসাই দিলা, 0 পেয়ে গেলাম। বাট এটা 60 হলে এটা কত? 90। 90 হলে এটা কত? 30। এটা তোমাকে বুদ্ধি দিয়ে বাই করতে হবে। বলো তাসনিম কি বলছে? ডিরেক্ট দেওয়া থাকতে পারে, লুকানো থাকতে পারে, খুঁজে বের করবা। কিরকম হবে আমরা দেখবো, পরে যখন ম্যাথ করবো তখন দেখবো। আগে মেইন জিনিসটা বোঝো। তাহলে এটার ইকুয়েশন তখন কেমন হবে? এটার ইকুয়েশন হবে এক্স কস 30 প্লাস ওয়াই সাইন 30 ইকুয়াল টু 4। তার মানে হচ্ছে কস 30 হচ্ছে √3/2, সাইন 30 হচ্ছে হাফ, 4। তার মানে √3x প্লাস ওয়াই ইকুয়াল টু 8। এই হচ্ছে ইকুয়েশন। ঠিক আছে, তোমাকে সমীকরণ এই চ্যাপ্টারে প্রত্যেকটা ম্যাথেই বলবে সমীকরণ বের করো, সমীকরণ বের করো, ফাইন্ড দ্য ইকুয়েশন, ফাইন্ড দ্য ইকুয়েশন। সেটা 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 এমনি আসবে, অসুবিধা নেই। দেখো যদি এরকম হয়, এটা তো দেয়া থাকলো, ধরো এটা 4, ঠিক আছে? তখন তোমার অ্যাঙ্গেল তুমি কাউন্ট করবে যে এটা না, দিক থেকে কাউন্ট করবে। অ্যাঙ্গেল সবসময় এই দিক থেকে কাউন্ট করবে। ওকে, তখন আবার ধরো এটা এখানে 30 দিয়ে দিল, এখন তুমি মহা উল্লাসে 30 দিয়ে অঙ্ক করলা, 0 পাইলা, কারণ অ্যাঙ্গেল নিতে বই পাশ থেকে মানে 180 মাইনাস 30, 150 নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, সেই ছোটোখাটো ট্রিক চেঞ্জ থাকবে আর কি, আর কিছু না। তো তোমরা বসো, আমি তোমাদের খাসি নিয়ে এসেছি। ক্লাসে ক্লাসে এটুকুই। নেক্সট দিন আমরা একদম ম্যাথে ঢুকবো। বাসায় গিয়ে এই জিনিসগুলো আবার ভালোভাবে নিজেকে বুঝাবা।